আচ্ছা, আমরা আজকে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে একটা আইডিয়া নেব যে পশ্চিমবঙ্গের কোন কোন নদী আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে রেখেছে এবং সেই সমস্ত নদীর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপর রয়েছে। এই নদীগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমেই আমরা উত্তরবঙ্গের নদীগুলো সম্পর্কে একটু আইডিয়া নিই যে উত্তরবঙ্গের কোন কোন নদী রয়েছে, উত্তরবঙ্গে কোন কোন নদী আমাদেরকে জানতেই হবে উত্তরবঙ্গের নদী সম্পর্কে। আমরা ভূপ্রকৃতিগত দিক থেকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর দিকটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, তাই তো? সেই হিমালয় পার্বত্য অঞ্চল থেকে বেশ কিছু নদী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যারা চিরপ্রবাহী। এবার প্রশ্ন হচ্ছে কেন হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যারা প্রবাহিত হয় তারা চিরপ্রবাহী কেন হয়? কারণ তারা হিমবাহ থেকে সৃষ্টি, বরফ গলা জলে পুষ্ট, সারা বছরই জল থাকে, নিত্যবহ নদী। এরা হচ্ছে নিত্যবহ নদী। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেই সমস্ত অঞ্চল দিয়ে যে নদীগুলো এসছে তাহলে এরা নিত্যবহ নদী। তার মানে উত্তরবঙ্গের নদীগুলো নিত্যবহ। কেন? কারণ এরা এরা সারা বছর জল বহন করে নিয়ে আসে। আবার আরেকটা বিষয়, এরা যেহেতু পাহাড়ি অঞ্চল দিয়ে আসছে, ক্ষয় করেও নিয়ে আসবে, পলিও নিয়ে আসবে, সঞ্চয়ও করবে। এবার প্রশ্ন হচ্ছে সমস্ত নদীগুলো তো আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে পুরোটা প্রবাহিত হয়নি, বা কিছু কিছু নদীর উৎপত্তি আমাদের পশ্চিমবঙ্গেও নয়, পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে এরকম আছে। যেমন আমরা উত্তরবঙ্গের যে নদীগুলো পড়বো, যেমন তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, এগুলোকে পড়তেই হবে। উত্তরবঙ্গের এই চারটে নদী সম্পর্কে আমাদেরকে জানতেই হবে। তাহলে এদেরকে আমরা একটু দেখি যে এরা কোন কোন রাজ্যের ওপর দিয়ে রয়েছে, কোন নদী কোন কোন জেলার ওপর দিয়ে কোন কোন নদী রয়েছে, কোথা দিয়ে গিয়ে কোথায় মিশেছে, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যেমন আমরা যদি দেখি যে তিস্তা নদী, তিস্তা নদী সম্পর্কে আমরা প্রথমে জানছি যে তিস্তা নদী যেমন উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে, সমান দুটো ভাগে ভাগ করেছে তিস্তা নদী সম্পর্কে। তো আহ হ্যাঁ, আচ্ছা নন্দিনী, তুমি এদিকে এসো, তুমি চলে এসো। নন্দিনী বলো, আসো তুমি চলে এসো। নন্দিনীর কাছ থেকে আমরা এখন তিস্তা নদী সম্পর্কে একটু আইডিয়া নেব। তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তিস্তা হচ্ছে সিকিমের জেমু। কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? হিমবাহ থেকে। জেমু, ভেরি গুড। জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে। কোথায় গিয়ে মিশেছে তিস্তা নদী? কোথায়? বাংলাদেশের যমুনাতে, তাই তো? তিস্তা নদী বাংলাদেশের যমুনা। আচ্ছা, তিস্তা নদী আমাদের পশ্চিমবঙ্গে কতটা পথ অতিক্রম করেছে দৈর্ঘ্য? 315। কত? তাহলে আমাদের পশ্চিমবঙ্গে এই নদীটা, অর্থাৎ এই সিকিমের বাউন্ডারি ক্রস করার পর ঢুকেছে হচ্ছে কালিম্পং দিয়ে, তাই তো? কালিম্পং দিয়ে। তাহলে কালিম্পং এ আমাদের জেলার এই কালিম্পং এর উপর দিয়ে তিস্তা নদী আছে। তারপরে এখানে কোন জেলা আছে? জলপাইগুড়ি। জলপাইগুড়িতে রয়েছে। তারপর এখানে কিছুটা টাচ রয়েছে কোচবিহারে। এইটুকু গতি, মানে এইটুকু গতিপথ আমাদের পশ্চিমবঙ্গে। তাহলে এইটুকু গতিপথ কতটা হবে? 315 কিলোমিটার। আচ্ছা, তুমি এই তিস্তা নদী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ লাইন বলতে পারবে? কি বলো? হচ্ছে তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং এটি প্রবাহিত হয়েছে পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স আর হচ্ছে সিকিম। আর এইবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, তরাই ডুয়ার্স বিষয়টা এসছে, নন্দিনী বলল। আমরা জানি যে উত্তরবঙ্গে এই যে পাহাড়ি অঞ্চল রয়েছে, এই পার্বত্য অঞ্চলের পরের প্রকৃতিটাই তো তরাই ডুয়ার্স। তাহলে এই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে তিস্তা, এটা উত্তরবঙ্গের প্রধান নদী। তারপরে তরাই ডুয়ার্স দিয়ে ঢুকে গেছে। তাহলে পাহাড়ি অঞ্চলের পরেই কোথা দিয়ে নেমেছে? তরাই ডুয়ার্স দিয়ে। এই তিস্তা নদী নেমে এসে আমাদের বাংলাদেশে যমুনা নদী, যেটা অ্যাকচুয়ালি বলা হয় ব্রহ্মপুত্র নদী, ওই ব্রহ্মপুত্র নদীটাই বাংলাদেশে যমুনা নাম নিয়েছে, সেই নদীটার সাথে মিশেছে। অর্থাৎ যমুনা নদীর উপনদী বা ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে তিস্তা। তাহলে একটা নদী যখন আরেকটা নদীর সাথে গিয়ে মেশে, সেটা তো উপনদী হয়। তাহলে তিস্তা কার উপনদী? তিস্তা হচ্ছে ব্রহ্মপুত্র বা যমুনা নদীর উপনদী। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ লাইন তিস্তা সম্পর্কে। হচ্ছে তিস্তা পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্সে প্রতি বছর এক মানে ভয়ঙ্কর বন্যা সৃষ্টি করে। তাই উত্তরবঙ্গকে উত্তরবঙ্গের ত্রাসের নদী। বলা হয়।
তাহলে তিস্তাকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের ত্রাসের নদী। ভেরি গুড। উত্তরবঙ্গের ত্রাসের নদী, বা আমরা বলতে পারি প্রচুর বন্যা সৃষ্টি করে। যারা দার্জিলিং এ গেছে একটু ইচ্ছা হয় যে তিস্তা নদীটা দেখবো, তিস্তার যে স্রোত আছে, একে স্রোতস্বিনী বলা হয়, মানে প্রচুর স্রোত দেখা যায়। কারণ কারণ এই এবড়ো খেবড়ো পাহাড়ি অঞ্চল দিয়ে নামছে, তো প্রচুর স্রোত সৃষ্টি হয়, ঠিক আছে। আর এই বর্ষাকালে প্রচুর জল বহন করে, এই জন্য উত্তরবঙ্গে বন্যাও সৃষ্টি করে ভয়ঙ্কর। তাহলে উত্তরবঙ্গের দুঃখ বলা যেতে পারে, তিস্তাকে বলা যেতে পারে উত্তরবঙ্গের দুঃখ, বা এই অঞ্চলের ভয়ঙ্কর ত্রাসের নদী তিস্তাকে বলা যেতে পারে। তাহলে উত্তরবঙ্গে ত্রাসের নদী বলা হচ্ছে, বা ভয়ঙ্কর বন্যা সৃষ্টি করছে হচ্ছে তিস্তা নদী। তাহলে তিস্তা নদী সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এইবারে আমরা যাব হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ নদীতে, তার নাম হচ্ছে মহানন্দা নদী। আচ্ছা, মহানন্দা কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথা থেকে? দার্জিলিং এর ডাইভিল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে ম্যাপের মধ্যে যে দার্জিলিং জেলা থেকেই এই নদীটার উৎপত্তি লাভ হয়েছে। বাগোড়া ডাউহিল বা অনেক জায়গায় পাগলা ঝোড়ো এরকম আছে, কিন্তু এই ডাউহিল পর্বত থেকেই এ আছে, উৎপত্তি লাভ করেছে মহানন্দা। এই মহানন্দা তারপরে উৎপত্তি লাভ করে এর গতিপথ কি আছে, কোথা দিয়ে এসেছে? বিহার। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দেখো, তাহলে দার্জিলিং জেলা আর এই যে আমাদের জলপাইগুড়ি, এই সীমানার মাঝ দিয়ে অল্প একটু এসছে, তারপরে এসে কিন্তু আবার উত্তর দিনাজপুর আর দার্জিলিং এর জেলার সীমানা তৈরি করেছে। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু রয়েছে, এটা আমাদের বুঝতে হবে যে এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি আছে, যে দার্জিলিং আর এখানে হচ্ছে উত্তর দিনাজপুর এর সীমানা তৈরি করেছে নদীটা। আবার এই জলপাইগুড়ি আর দার্জিলিং এর সীমানা দিয়ে এসে বিহারে চলে এসছে। এটা তো বিহার, এই বিহার রাজ্যের উপর দিয়ে কিছুটা এসে আবার কিন্তু এই উত্তর দিনাজপুরের বাউন্ডারি বিহারের পাশ দিয়ে এসে চলে এসছে কোথায়? এই জেলাটার নাম কি? মালদা। ভেরি গুড। এটা কোন জেলা? মালদা। তার মানে কতগুলো জেলা টাচ করেছে দেখো, দার্জিলিং, তারপরে এখান থেকে উত্তর দিনাজপুর, তারপরে এখানে মালদা, তারপরে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ উপনদী, এর নাম কি? কালিন্দী। এই কালিন্দী বিহার থেকে এসে কার সাথে এসে মিশেছে? এটা মিশেছে হচ্ছে মহানন্দার সাথে। মিশে তারপরে এই নদীটা চলে গেছে বাংলাদেশে, ঢুকে গেছে, পদ্মার সাথে গিয়ে মিশেছে। তাহলে কার সাথে মিশেছে? কত দৈর্ঘ্য? 360 কিলোমিটার। 360 কিলোমিটার এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে 360 কিলোমিটার। তাহলে গুরুত্বপূর্ণ নদী কিন্তু এটা আমরা আমাদের জানতে হবে, যে এখনো পর্যন্ত দেখলাম যে তিস্তার থেকেও বেশি দৈর্ঘ্য। তিস্তার দৈর্ঘ্য কত ছিল? 315 কিলোমিটার। আর মহানন্দা কিন্তু এর থেকেও বেশি। পশ্চিমবঙ্গে এর দৈর্ঘ্য 360 কিলোমিটার। তাহলে এখনো পর্যন্ত দেখলাম যে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কে? ব্যাপারটা বুঝতে পেরেছো? কোন কোন জেলা দিয়ে এসছে বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর এইদিকে তোরসা তাহলে কোন কোন জেলা ক্রস করেছে? তোরসা নদী দেখলাম কালিম্পং এ ঢুকেছে, সরি তিস্তা প্রথমে দেখলাম কালিম্পং এ ঢুকেছে, তারপরে জলপাইগুড়ি, তারপরে কোচবিহার, তিনটে জেলাকে স্পর্শ করে লাস্টে গিয়ে বাংলাদেশে যমুনার সাথে গিয়ে মিশেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এবারে আমরা যাব হচ্ছে জলঢাকা আর তোরসা নদী সম্পর্কে আমরা একটু জানবো। সাদিয়াকে আমরা ডেকে নিচ্ছি। সাদিয়া, তুমি এসো। তোরসা জলঢাকা সম্পর্কে তুমি কি বলতে পারবে? তোরসা নদী হচ্ছে বলো, তোরসা আর জলঢাকা নদী। প্রথমে তোরসা বলো। তোরসা নদী হচ্ছে চীনের তিব্বতের চুবড়ি উপত্যকা থেকে উৎপত্তি হয়েছে এবং ভুটানে এটি আমুচু নামে প্রবাহিত। তাহলে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের প্রতিবেশী দেশ। আমাদের পশ্চিমবঙ্গের ঠিক উপরেই রয়েছে ভুটান। ভুটান ক্রস করে তারপরে চায়না তিব্বত। তাহলে সেই জায়গা থেকে তোরসা উৎপন্ন লাভ করেছে। কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? চুম্বি উপত্যকা থেকে। তাহলে তোরসা নদী উৎপত্তি লাভ করেছে চুম্বি উপত্যকা থেকে, করে ভুটানে ঢুকেছে। ঢুকে তারপরে আমরা দেখছি আলিপুরদুয়ার, আমাদের জেলা আলিপুরদুয়ার জেলায় ঢুকেছে। তারপর সেখান থেকে এসেছে হচ্ছে কোচবিহার। তারপর কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রবেশ করে তারপরে কালজাই নদীর সঙ্গে মিশে যমুনা নদীতে প্রবেশ করে। একদমই তাই। এরপরে ওরা এসে কিন্তু যমুনা নদীতে এসে মিশেছে। তাই নদীগুলো, উত্তরবঙ্গের ম্যাক্সিমাম নদীগুলো যমুনার সাথেই মিশেছে। শুধু মহানন্দা বাদে। মহানন্দা কার সাথে মিশেছে? পদ্মার সাথে। বাকি তিস্তা, তোরসা, জলঢাকা এরা কার সাথে মিশেছে? যমুনার সাথে। ব্যাপারটা বোঝা গেছে? তিস্তা, তোরসা, জলঢাকা এরা সবাই যমুনার উপনদী।
আর মহানন্দা তাহলে কার উপনদী? তাহলে উত্তরবঙ্গের নদীগুলোর মধ্যে সব থেকে দৈর্ঘ্য বেশি কার? মহানন্দা। মহানন্দার দৈর্ঘ্য কত? 360 কিলোমিটার। আচ্ছা, জল ঢাকার দৈর্ঘ্য কত? 192 তাহলে জল ঢাকা হচ্ছে 192 কিলোমিটার। তিস্তা 315 কিলোমিটার। তিস্তা হচ্ছে 315 কিলোমিটার। আর মহানন্দা এদের মধ্যে সব থেকে বড়, 360 কিলোমিটার। তাহলে এই নদীগুলোই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন সমভূমি তৈরি করেছে, পলিগঠিত, বা বিভিন্ন ধরনের চাষের এলাকা বা জলসেচের ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো এই উত্তরবঙ্গের বিভিন্ন ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এই নদীগুলোকে কেন্দ্র করে, বা বসতি স্থাপন এই নদীগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ব্যাপারটা বোঝা গেছে? এগুলো হচ্ছে উত্তরবঙ্গের নদী। এবারে আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদীগুলো দেখলাম। এবারে দেখছি হচ্ছে আমাদের আরো একটা নদী, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গা নদী। অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গঙ্গা এইটুকু জায়গায় গেছে, ঠিক মুর্শিদাবাদ আর এদিকে মালদা এই সীমানা বরাবর। এই নদীটা 20 কিলোমিটার মতো দৈর্ঘ্য রয়েছে, এবং এই বিহার থেকে এসে পশ্চিমবঙ্গে ঢুকেছে, মালদা মুর্শিদাবাদ সীমানা বরাবর গিয়ে পড়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশে এই নদীটার নাম কি হয়ে গেল? পদ্মা। তাহলে এইটুকুই আমাদের পশ্চিমবঙ্গে। এবং এই নদীর উপরে রয়েছে কি? ফারাক্কা ব্রিজ। এই নদীর উপরে কি ব্রিজ রয়েছে? ফারাক্কা ব্রিজ। অর্থাৎ এই মুর্শিদাবাদ থেকে কেউ যদি মালদা যেতে চায়, ব্রিজ করে যেতে হবে, ব্রিজ দিয়ে। এবারে আমরা দেখব যে একটা পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়, যে নদীটাকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়, দক্ষিণবঙ্গের জীবনরেখা বলা হয়, ভাগীরথী হুগলি নদী। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম নদী। আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? ভাগীরথী হুগলি নদী। অর্থাৎ এই যে গঙ্গা নদীর উপর দিয়ে, গঙ্গা নদী থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ গঙ্গা নদীর একটা শাখা নদী। তাহলে নদী থেকে একটা নদী যদি সৃষ্টি হয় তাকে শাখা নদী বলে। তাহলে গঙ্গা নদীর শাখা নদী হিসাবে আসছে ভাগীরথী হুগলি নদী। প্রথমেই কোন জেলার উপর দিয়ে আসছে? মুর্শিদাবাদ। কোন জেলা এটা? মুর্শিদাবাদ। তাহলে গঙ্গা নদীর শাখা নদী হিসাবে মুর্শিদাবাদ জেলা দিয়ে এসে তারপর নদিয়ায় এসেছে, নদিয়াতে এসেছে। কোথায় এসেছে? নদিয়াতে। এইবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো, নদিয়া দিয়ে এসে আমরা তারপরে দেখলাম উত্তর 24 পরগনা আর এই যে হুগলির বাউন্ডারি বরাবর আসছে, দেখছো? তার মানে আমরা এই জায়গাটায় আমরা বলতে পারি যে যখনই হুগলি পর্যন্ত, এই যে হুগলি জেলার পাশ দিয়ে আসছে, হুগলি জেলার বাউন্ডারি তৈরি করেছে, এই নদীটার এইটুকু নাম ছিল ভাগীরথী। কি নাম ছিল? ভাগীরথী। এখান দিয়ে দেখছি হুগলি, এখান দিয়ে এই ভাগীরথী কোথা দিয়ে আসছে? মুর্শিদাবাদ। প্রথমে আসছে কি? মুর্শিদাবাদ। তারপরে আসছে নদিয়া, তারপরে নদিয়া। তারপরে আমরা দেখছি যে এই হুগলি জেলায় বাউন্ডারি নিয়েছে, হুগলি জেলা থেকে এই নদীটার নাম তৈরি হয়ে গেছে হুগলি নদী। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আর একটা ছোট নদী এখান থেকে এসেছে, এখান থেকে এসে নদিয়া এসে যুক্ত হয়েছে, এর নাম জলঙ্গি নদী। কি নদী? জলঙ্গি নদী। অর্থাৎ ওই পদ্মা থেকে আসতে পারে, এটা পদ্মা থেকে আসছে, পদ্মা থেকে এসে জলঙ্গি নদীটা নদিয়ায় কার সাথে মিশেছে? ভাগীরথী নদীর সাথে। ওখানে, হ্যাঁ, ভাগীরথী একটা উপনদী হিসেবে আসছে, এবং ওখানে নদী সঙ্গম তৈরি করেছে। এই নদিয়া, এই জায়গায় একটা নদী সঙ্গম তৈরি হয়েছে। তাহলে এই নদী সঙ্গমটা, দুটো নদী যুক্ত হলে সঙ্গম তৈরি হয়। তাহলে একটা জলঙ্গি নদী আর একটা ভাগীরথী নদী নদিয়াতে। এরপরে আসছে হুগলি নদী। এই যে হুগলি জেলা, এই হুগলি জেলার বাউন্ডারির পাশ দিয়ে সীমানা তৈরি করে হুগলি নদী আসছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে নদিয়া আর হুগলির সীমানায় হুগলি নদী রয়েছে। উত্তর 24 পরগনা আর হুগলির সীমানায় হুগলি নদী আছে। উত্তর 24 পরগনা আর হুগলির সীমানায়। তাহলে উত্তর 24 পরগনা জেলার একেবারে পশ্চিম দিকের যে বাউন্ডারি, সেটা নদী দ্বারা। কোন নদী দ্বারা? তারপরে কলকাতার পশ্চিম দিকের বাউন্ডারি হুগলি নদী। তাহলে এবার উত্তর 24 পরগনা থেকে যদি হুগলিতে যেতে হয়, তাহলে নদী ক্রস করতে হবে। আবার এই কলকাতা থেকে যদি হাওড়ায় যেতে হয়, নদী ক্রস করতে হবে। কোন নদী এটা? হুগলি নদী। তাহলে এই নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর জনবসতি গড়ে উঠেছে। কলকাতা তো হুগলি নদীর তীরেই গড়ে উঠেছে। কলকাতা সভ্যতা, কলকাতা আগে প্রাচীন সভ্যতা হিসেবে যদি দেখা যায় নদীমাতৃক সভ্যতা, তাহলে একেবারে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে এই হুগলি নদীর। এই হুগলি নদী তারপরে এসে মিশেছে কোথায়? বঙ্গোপসাগরে।
আচ্ছা, এবারে তাহলে এই নদীর দৈর্ঘ্যটা কেমন হতে পারে? প্রথমে দেখছি ভাগীরথী। ভাগীরথী এসে এই নদিয়া মায়াপুর পর্যন্ত, ঠিক আছে, মায়াপুর পর্যন্ত, তারপর হুগলি নদী নাম হচ্ছে, এই পর্যন্ত টোটাল 220 কিলোমিটার। কত? 220 কিলোমিটার। তাহলে ভাগীরথী 220 কিলোমিটার যাত্রা কোথা থেকে থেকে তারপর এই নদী যে হুগলি নাম নিচ্ছে, সেই হুগলি নদীটার কত দৈর্ঘ্য হচ্ছে? 280 কিলোমিটার। টোটাল 280 কিলোমিটার। তাহলে 220 আর 280 টোটাল কত কিলোমিটার? তাহলে টোটাল নদীটার দৈর্ঘ্য প্রায় 500 কিলোমিটার গিয়ে মিশেছে কার সাথে? বঙ্গোপসাগরে। এবার এটাই আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম নদী, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, দেখো এই যে মালভূমি অঞ্চল রয়েছে, মালভূমি অঞ্চল থেকে কিন্তু প্রচুর নদী এসে এই ভাগীরথী হুগলি নদীর সাথে মিশেছে, তাই না? কেন মালভূমি থেকে নদীগুলো এদিকে আসছে কেন? একদমই তাই, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের উচ্চতা বেশি, আর যত পূর্ব দিকে যাব উচ্চতা কম, কারণ পশ্চিমের পশ্চিম দিকে মালভূমি রয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে মালভূমি, তাই উচ্চতা বেশি। যত পূর্ব দিকে যাচ্ছি আমরা, কি হচ্ছে? নিচু হয়ে যাচ্ছে, ঢাল নিচু হয়ে যাচ্ছে। এবার আমরা মালভূমি অঞ্চলের কয়েকটা নদী সম্পর্কে জানবো। প্রথমে আসছি ময়ূরাক্ষী নদী। গুরুত্বপূর্ণ অনেক নদী আছে, কিন্তু আমরা চারটে নদী সম্পর্কে জানতেই হবে। ময়ূরাক্ষী, অজয়, দামোদর, সুবর্ণরেখা, এই নদীগুলো সম্পর্কে জানতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? প্রথমে আসছি ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ত্রিকুট পাহাড় থেকে। কোথায়? সাঁওতাল পরগনা। তাহলে সাঁওতাল পরগনা কোথায়? ঝাড়খণ্ডে আছে। তাহলে এই জায়গায় ঝাড়খণ্ড রাজ্য রয়েছে, ঝাড়খণ্ড। সেই ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন লাভ করে কোথায় গিয়ে মিশেছে? ভাগীরথী নদীর সাথে। তাহলে এ কোন জেলার উপর দিয়ে যাচ্ছে? এই যে দেখছি বীরভূম, তাহলে বীরভূমের পরে মুর্শিদাবাদে কিছুটা ঢুকেছে, ঢুকে ভাগীরথীর সাথে মিশেছে, নর্মালি বোঝা যাচ্ছে। তাহলে এর দৈর্ঘ্য কত আছে? 241 কিলোমিটার। তাহলে এটা ময়ূরাক্ষী নদী, যে আমাদের পশ্চিমবঙ্গে 241 কিলোমিটার পথ অতিক্রম করেছে, বীরভূমের ওপর দিয়ে গেছে এবং মুর্শিদাবাদের ওপর দিয়ে গিয়ে ভাগীরথীতে গিয়ে মিশেছে। কোথা থেকে আসছে? মালভূমি অঞ্চল থেকে। কোন মালভূমি? ছোটনাগপুর মালভূমি থেকে আসছে। সেখানে সাঁওতাল পরগনা আছে, সেই সাঁওতাল পরগনার ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি লাভ করে নদীটা সোজা চলে আসছে বীরভূম হয়ে মুর্শিদাবাদের মধ্যে ভাগীরথীর সাথে গিয়ে মিশেছে। তাহলে ময়ূরাক্ষী বোঝা গেছে। তারপর আমাদের জানতে হবে অজয় নদী সম্পর্কে। অজয় নদীটা সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, অজয় নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অজয় নদীও কিন্তু ছোটনাগপুর মালভূমিতেই আছে। তাহলে দুটো নদী দেখলাম, ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমি কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? এই ছোটনাগপুর মালভূমির কোথা থেকে? আচ্ছা, এই অজয় নদী ছোটনাগপুর মালভূমি থেকে আসছে। ছোটনাগপুর মালভূমি থেকে এসে প্রথমে দেখো যে বীরভূম আর পশ্চিম বর্ধমানের বাউন্ডারির, অর্থাৎ দুটো জেলার বাউন্ডারি তৈরি করেছে কে? এই অজয় নদী। তাহলে অজয় নদী বীরভূম আর পশ্চিম বর্ধমানের জেলার বাউন্ডারি দিয়ে আসছে পুরো। এটা আমরা বলতে পারি এই নদীটাই দুটো জেলার বাউন্ডারি তৈরি করেছে। এই নদীটা গেছে দুটো জেলা, এই নদী ভাগ, এই সীমানাটা নদী বরাবর তৈরি করা হয়েছে। তাহলে বীরভূম জেলা আর পশ্চিম বর্ধমান জেলার মিডিল দিয়ে ঢুকেছে কে? অজয় নদী। তারপর অজয় নদী বীরভূম আর পূর্ব বর্ধমান, এখানেও বাউন্ডারি রয়েছে। তার মানে বর্ধমান বীরভূমের একটা বাউন্ডারি তৈরি করে দিয়েছে, পুরো পুরো বাউন্ডারি তৈরি করে দিয়েছে। এইটা বরাবরই জেলা তৈরি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এই নদী বরাবর ভাগ হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বীরভূম আর পশ্চিম বর্ধমানের সীমানা বরাবর কোন নদী গেছে? পূর্ব বর্ধমান বীরভূমের সীমানায় কোন নদী আছে? তারপর অজয় নদী ঢুকে গেল কাটোয়ার পাশ দিয়ে চলে গেছে। এই কাটোয়া কোথায় অবস্থিত? পূর্ব বর্ধমানে। কাটোয়া কোথায় অবস্থিত? পূর্ব বর্ধমানে। এবং একটা রেলের একটা অন্যতম স্টেশন, বিখ্যাত স্টেশন পূর্ব বর্ধমানে। হ্যাঁ, একটা জাংশন টাইপের বলা যেতে পারে কাটোয়াকে, ঠিক আছে। এবং এই কাটোয়ার পাশ দিয়ে ঢুকে গিয়ে কোথায় গিয়ে মিশেছে? ভাগীরথীতে গিয়ে মিশেছে। কোথায়? কোন কোন জেলায় ঢুকলো? নদিয়াতে ঢুকেছে না? তাহলে পূর্ব বর্ধমান থেকে পাশ দিয়ে গিয়ে নদিয়ায় ঢুকেছে, ঢুকে ভাগীরথীতে গিয়ে মিশেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে অজয় নদী। বলে না অজয় নদীতে বান ডেকেছে, এতেও কিন্তু বন্যা হয়।
অজয় নদী, মালভূমি অঞ্চলের যে নদীগুলো আছে বর্ষাকালে প্রচুর বন্যা সৃষ্টি করে। এবং আরো একটা বিষয়, এই নদীগুলো কিন্তু এই অঞ্চলে চাষের জন্য উপযুক্ত, পলিবহনও করে নিয়ে আসে এবং এরা জলগুলোও সেচ করা যায়, জলসেচও করা যায়। এই পূর্ব বর্ধমানে তো প্রচুর চাষ হয়, এই চাষি এলাকাগুলো এই নদীগুলো যথেষ্ট সহযোগিতাও করে, কিন্তু আবার বন্যার সময় খুব চাপ, অর্থাৎ বর্ষাকালে অনেক ক্ষতিও করে দেয়, চাষের ক্ষতিও করে দেয়। এরপর আমরা যে নদীটা আচ্ছা, এই নদীটার দৈর্ঘ্য কত? 276 কিলোমিটার। 276 কিলোমিটার অজয় নদীর দৈর্ঘ্য, 276 কিলোমিটার। আর ময়ূরাক্ষী নদীর দৈর্ঘ্য 241 কিলোমিটার। এরপর যে নদীটা আমরা সম্পর্কে জানবো, এই নদীটা তো জানতেই হবে, আমাদের পশ্চিমবঙ্গের দুঃখ, দামোদর, তাই তো? এটা তো জানতেই হবে। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি পশ্চিমবঙ্গের দুঃখ, পশ্চিমবঙ্গের দুঃখ। এত কেন দুঃখ? কারণ প্রচুর পরিমাণে ও দুঃখ দিয়েছে। এর জন্য কোনো প্রজেক্ট নেওয়া হয়েছে আমাদের। কি প্রজেক্ট নেওয়া হয়েছে? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। হ্যাঁ, এত বন্যা হতো, অর্থাৎ বর্ষার সময় প্রচুর জল নিয়ে এসে পুরো এলাকা ভাসিয়ে দেয়। দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটাও সেই ছোটনাগপুর মালভূমি, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় থেকে উৎপত্তি লাভ করে ছোটনাগপুর মালভূমি চলে আসছে। কোথা থেকে? ঝাড়খণ্ড থেকে আসছে। তাহলে ঝাড়খণ্ড থেকে আসার পর ঝাড়খণ্ডে মাইথন বাঁধ তৈরি হয়েছে এই দামোদরের উপরে। এখন পর্যটন কেন্দ্র তৈরি হয়ে গেছে, মাইথন ঘুরতে যায়। বিরাট ড্যাম তৈরি হয়েছে ওখানে, ওই দামোদরের উপরে বিরাট ড্যাম তৈরি হয়েছে, জলাধার তৈরি হয়েছে, জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। অ্যাকচুয়ালি এটা কিসের আন্ডারে? ডিভিসির আন্ডারে। ডিভিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশন। এই কর্পোরেশন গুলো কেন নেওয়া হয়? এই ডিভিসি বা এই প্রকল্পগুলো হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা, অর্থাৎ মাল্টিপারপাস রিভার প্রজেক্ট। অর্থাৎ একটা নদী কতভাবে একটা নদীকে কেন্দ্র করে প্রকল্প নেওয়া যায়, সেটা হচ্ছে নদী জলসেচ, নদীর পাড় ভেঙে যাচ্ছে সেই প্রোটেকশন, নদীতে পরিবহন মাধ্যম, নদীতে মাছ চাষ, নদীতে আর কি করা যায়? নদী জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন, বাঁধ নির্মাণ, আর সব থেকে বড় যেটা, বন্যা নিয়ন্ত্রণ। বন্যা নিয়ন্ত্রণ অর্থাৎ বাঁধ নির্মাণ করে কি করা গেছে? বন্যা নিয়ন্ত্রণ করা গেছে। কার উপরে? দামোদরের উপরে। এই দামোদর নদী দেখো বাউন্ডারিতে আছে, প্রথমে পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানের বাউন্ডারি তৈরি করেছে, দেখেছো? এটা তো পুরুলিয়া জেলা, তাহলে পুরুলিয়া আর পশ্চিম বর্ধমানের বাউন্ডারি তৈরি হলো। তারপর পশ্চিম বর্ধমান আর বাঁকুড়ার বাউন্ডারি দিয়ে আসছে, তাহলে বাউন্ডারি তৈরি হয়েছে। আবার দেখো ঢুকে গেল কোথায়? পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানে ঢুকে গেছে। তারপর পূর্ব বর্ধমান থেকে টার্ন নিয়ে এই নদীর একটা শাখা নদী তৈরি হয়েছে, জানো? সেই গুরুত্বপূর্ণ শাখা নদী হচ্ছে মুন্ডেশ্বরী। মুন্ডেশ্বরী হচ্ছে দামোদরের সব থেকে গুরুত্বপূর্ণ শাখা নদী। তাহলে দামোদর নদীর গুরুত্বপূর্ণ শাখা নদীর নাম কি? মুন্ডেশ্বরী। তারপরে নদীটা গিয়ে কোন নদীর সাথে গিয়ে মিশেছে? হুগলি নদীর সাথে গিয়ে মিশেছে। বলতো এই নদীটার টোটাল দৈর্ঘ্য কত? এই নদীটার টোটাল 592 কিলোমিটার। এই নদীটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার। তাহলে মালভূমি অঞ্চলে যে কটা নদী এখনো পর্যন্ত আমরা দেখলাম, তাদের মধ্যে সব থেকে দীর্ঘতম কে? তাহলে মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কে? মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদীর উৎপত্তি কোথায়? খামারপাত পাহাড়। এই নদীটার প্রধান শাখা নদীর নাম কি? এই নদীটা মিশেছে কোথায়? এই নদীকে কি বলা হয়? বাংলার দুঃখ। এই নদীর উপর কোন বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এগুলো পরীক্ষায় আসবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। এরপরে দেখো দ্বারকেশ্বর আর শিলাবতী, জানো এই দুটো গুরুত্বপূর্ণ নদী, এরা মিশে একটা নদী তৈরি করেছে, নাম জানো? ভেরি গুড। দ্বারকেশ্বর আর শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। এই রূপনারায়ণ নদী কোথায় গিয়ে মিশেছে? রূপনারায়ণ নদী গিয়ে হুগলিতে মিশেছে। তাহলে হুগলির মোহনার কাছে অনেক নদী এসে মিশছে না? হুগলির মোহনার কাছে দামোদর আসছে, হুগলির মোহনার কাছে রূপনারায়ণ আসছে, আবার রূপনারায়ণ দুটো নদীকে মিলিতভাবে নিয়ে আসছে। রূপনারায়ণ কোন দুটো নদীর মিলিত প্রবাহ? দ্বারকেশ্বর আর শিলাবতী। এদিক দিয়ে দ্বারকেশ্বর ঢুকছে পুরুলিয়া, আর এদিকে আছে তোমার বাঁকুড়া, তারপর পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলার উপর দিয়ে ঢুকছে। আবার পুরুলিয়া, বাঁকুড়া হয়ে, ঝাড়গ্রাম হয়ে, পশ্চিম মেদিনীপুর হয়ে ঢুকছে আমাদের বিভিন্ন নদীগুলো, যারা মালভূমি অঞ্চল দিয়ে আসছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে দ্বারকেশ্বর আসছে কোথা থেকে? পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে
টাচ করেছে হচ্ছে হুগলির একেবারে সীমান্তবর্তী অঞ্চলে কিছুটা আছে। হুগলির একেবারে সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ঢুকে আমরা দেখতে পাচ্ছি শিলাবতী নদীর সাথে মিশে যুগ্মভাবে একটা নদী তৈরি করেছে। কি নদী তৈরি করেছে? রূপনারায়ণ। এই রূপনারায়ণ নদী কার সাথে গিয়ে মিশেছে? হুগলিতে গিয়ে মিশেছে। তারপরে একটা গুরুত্বপূর্ণ নদী বলতো, কংসাবতী আর কেলেঘাই, এই দুটো নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী। তার মানে আরো একটা গুরুত্বপূর্ণ নদী যেটার নাম হলদি নদী। এই হলদি নদী কোন দুটো নদীর মিলিত প্রবাহ? কংসাবতী আর কেলেঘাই। কংসাবতী সেই পুরুলিয়া থেকে আসছে, সেই পুরুলিয়া হয়ে তারপরে ঢুকেছে বাঁকুড়া, ঝাড়গ্রামের কিছু অংশ নিয়ে, তারপরে এখানে পশ্চিম মেদিনীপুর হয়ে কিন্তু কিছুটা টাচ দিয়েছে এখানে পূর্ব মেদিনীপুরে, তারপরে রূপনারায়ণের পাশ দিয়ে এখান দিয়ে হলদি নদী তৈরি করেছে। কখন? যখন কেলেঘাই এসে এর সাথে মিশেছে। ঝাড়গ্রাম থেকে গিয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে কেলেঘাই গিয়ে মিশেছে। কার সাথে? কেলেঘাই মিশেছে কংসাবতীর সাথে। তাহলে কংসাবতী আর কেলেঘাই যেই যুক্ত হয়ে গেল, নদীটা কি নাম হয়ে গেল? না, হলদি নদী তৈরি হয়েছে। কি নদী তৈরি করেছে? হলদি নদী। এই হলদি নদী গিয়ে মিশেছে কোথায়? এই হলদি নদী গিয়ে মিশেছে হুগলিতে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো নদী গিয়ে হুগলি নদীর সাথে মিশেছে, অনেকগুলো নদী। তাহলে হুগলি নদীর এরা সবাই উপনদী। তাহলে হুগলি নদীর অনেকগুলো উপনদীর নাম বলতে পারবে। হুগলি নদীর উপনদী হলদি, হুগলি নদীর উপনদী রূপনারায়ণ, হুগলি নদীর উপনদী দামোদর, হুগলি নদীর উপনদী, এগুলো সমস্ত নদীগুলো। ঠিক আছে। তারপর একটা গুরুত্বপূর্ণ নদী সুবর্ণরেখা। বলতো সুবর্ণরেখা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা তাহলে আমরা পশ্চিমে যত এলাকা পাচ্ছি সব ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে গেছে? সুবর্ণরেখা। বাউন্ডারি তৈরি করেছে, পশ্চিমবঙ্গ উড়িষ্যার বাউন্ডারি তৈরি করেছে কিছুটা অঞ্চল। তারপরে গিয়ে মিশেছে কোথায়? বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? পূর্ব মেদিনীপুরের পাশ দিয়ে গেছে, পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে। এই নদীটা কিন্তু সুবর্ণরেখা। এর দৈর্ঘ্য কত? 477 কিলোমিটার। 477 কিলোমিটার। কার দৈর্ঘ্য? সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য হচ্ছে 477 কিলোমিটার। কোথায় গিয়ে মিশেছে? ডাইরেক্ট একাই বঙ্গোপসাগরে গেছে। তাহলে এই নদীগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নদী, মালভূমি অঞ্চল। তারপরে আমরা পড়লাম উত্তরবঙ্গের নদী, কিছু আছে জোয়ারের জলে পুষ্ট। এরা চিরপ্রবাহী নয়, মালভূমি অঞ্চলের নদী কিন্তু চিরপ্রবাহী নয়, এরা বর্ষার জলে পুষ্ট নদী। ঠিক আছে। উত্তরবঙ্গের নদী চিরপ্রবাহী, কারণ এরা হিমবাহ বা বরফ গলা জলে পুষ্ট। বেশি এরা খুব কি বলবো, এদের গতিপথের মধ্যে খুব স্রোত রয়েছে, খরস্রোতা নদী, এরা খুব খরস্রোতা নদী, এরা বন্যা সৃষ্টি করে। এরাও কিন্তু সব চিরপ্রবাহী নয়, এরা কিন্তু বর্ষাকালে প্রচুর জল নিয়ে আসে। এরা মালভূমি অঞ্চলের নদী, বন্যা সৃষ্টি করে বর্ষাকালে, অন্য সময় নয়। আবার আরো কিছু নদী আছে যারা চিরপ্রবাহী, জল আছে সব সময়, তারা জোয়ারের জলে পুষ্ট, কারণ জল পাওয়া যায়, জোয়ারের সময় জল ফুলে ওঠে। এরা সব সুন্দরবন অঞ্চলের নদী। এই সুন্দরবন অঞ্চলে অসংখ্য নদী আছে, যেমন মাতলা। এই মাতলা প্রচুর পরিমাণে, ও জোয়ার যখন ওঠে না, জল যখন ফুলে ওঠে। ঠিক আছে। মাতলা, তারপর গোসাবা, মাতলা, তারপর গোসাবা, পিয়ালি, বিদ্যাধরী, ঠাকুরান, রায়মঙ্গল, এগুলো সব হচ্ছে জোয়ারের জলে পুষ্ট, অর্থাৎ সুন্দরবন অঞ্চলের নদ নদী। অর্থাৎ যদি আমাকে সুন্দরবন অঞ্চলের নদ নদী বলতে পারে, এই নদীগুলোই আমাদেরকে বলতে হবে। আমরা বিদ্যাধরী বলবো, আমরা বলবো গোসাবা, আমরা মাতলা, ঠাকুরান, পিয়ালি, বিদ্যাধরী, এই সমস্ত নদীগুলো আমাদেরকে বলতে হবে। আর এদের বিশেষ বৈশিষ্ট্য কি? এরা জোয়ারের জলে পুষ্ট, চিরপ্রবাহী, জল কখনো কমবে না। জোয়ার হলে ফুলে ওঠে নদী, ভাটার সময় একটু কমে যায়, জল কিন্তু পাওয়া যায়। এখানে এই নদীগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। বর্ষাকালে এরাও কিন্তু বন্যা সৃষ্টি করতে পারে, জল ফুলে উঠবে। ব্যাপারটা বোঝা গেছে? এই নদীগুলো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা সুন্দরবন অঞ্চলে এগুলো বেশি রয়েছে। ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের টোটাল পশ্চিমবঙ্গের রিভার সিস্টেম। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নদী কোনটা? ভাগীরথী, হুগলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নদী কোনটা? তিস্তা। মালভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটা? দামোদর। টোটাল পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? ভাগীরথী, হুগলি। কার শাখা নদী এটা? দামোদরের দৈর্ঘ্য কত?
কিলোমিটার, 592 কিলোমিটার। দামোদর উৎপত্তি লাভ করেছে কোথা থেকে? খামারপাত পাহাড় থেকে। আচ্ছা, এই উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? মহানন্দা নদী। মহানন্দার দৈর্ঘ্য কত আর বিস্তার কত? মাথায় রাখতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে পুরো পশ্চিমবঙ্গের রিভার সিস্টেম সম্পর্কে আমরা একটু জ্ঞান অর্জন করলাম। এটা জানলে আমরা বেসিকটা জানতে পারো, আরো ডিটেলস ঢোকা যায় নদীগুলো, কিন্তু এগুলো আমাদের সিলেবাসের জন্য বেসিক, যে আমাদের এইগুলো জানতে হবে। এইগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গের রিভার সিস্টেমের বেসিক। এগুলো জানলে আমরা কোন জেলায় কোন নদী যাচ্ছে, কি বাউন্ডারি তৈরি করেছে, সমস্ত জানতে পারবো। ঠিক আছে তাহলে।